আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আজকে আমাদের নতুন একটা চ্যাপ্টার, ঠিক আছে? বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস ফর অ্যাকাউন্টিং। বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস ফর অ্যাকাউন্টিংয়ের আজকে হচ্ছে আমাদের নবম ক্লাস। তবে মার্চেন্ডাইজ অথবা পারপিচুয়াল সিস্টেমের জানালের হচ্ছে আজকে প্রথম ক্লাস। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। 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 আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। সবাই তাড়াতাড়ি জয়েন করো এবং সবাই ক্লাসটা শেয়ার করো। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ঝটপট ক্লাসটা শেয়ার করে দাও। তাড়াতাড়ি ক্লাস শুরু করতে হবে। ঝটপট ক্লাসটা শেয়ার করে দাও। 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 আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। সহপাঠীদের মেনশন করো এবং তাড়াতাড়ি সবাই ক্লাসটা শেয়ার করে দাও। 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 তোমরা ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। তোমরা ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আজকে হচ্ছে আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের নবম ক্লাস। কিন্তু মার্চেন্ডাইজ জার্নাল অথবা পারপিচুয়াল সিস্টেম জার্নাল, যেটাকে বাংলাতে বলে নিত্য মজুদ পদ্ধতি অথবা অবিরত মজুদ পদ্ধতি, সেই চ্যাপ্টারের আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো এই চ্যাপ্টারটা আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিন্যান্স ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং চারটা ডিপার্টমেন্টেই 100% সি পারে 10 মার্কের জন্য আসে। 100% সি পারের জন্য 10 মার্কের জন্য আসে এবং এই সিস্টেম জার্নাল থেকে আরও অনেক জায়গা থেকে অনেক কিছু আসে। মূল কথা হচ্ছে তুমি যদি এই সিস্টেম জার্নাল পারো, এক কথা হচ্ছে 10-এ 10 তো তুমি পাইবা। দ্বিতীয় কথা হচ্ছে অন্যান্য জায়গা থেকে আরও 5 থেকে 10 মার্ক তুমি উঠাইতে পারবা শুধুমাত্র এই জার্নালটা শেখার কারণে। এই জার্নালটা শেখার কারণে সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আচ্ছা, সবাই প্লিজ সবাই ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও প্লিজ। সবাই ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। তোমরা তো জানো যে আমরা হচ্ছে লাইভ শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। এখন তোমরা সবাই শেয়ারটা ডান করে দাও। সবাই শেয়ারটা ডান করে দাও। তো দেখো, বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং মার্চেন্ডাইজ জার্নাল, যেটা হচ্ছে তোমাদের এক একটা বই এক এক চ্যাপ্টার। তো খেয়াল করো, এম এ কালাম স্যারের বই হচ্ছে তোমাদের ফিন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 5ম চ্যাপ্টার 5-9 C26 বের করে ফেলো। এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং আছে তাদের হচ্ছে 3.1-90 পৃষ্ঠা C26 ক্লিয়ার। এবং মার্কেটিং ডিপার্টমেন্টের বই হচ্ছে 8ম চ্যাপ্টার 8-90 C26। যাদের এম এ কালাম স্যারের বই নেই তারা বের করে হচ্ছে NU 2015 সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। NU 2015 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। প্লিজ সবাই ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আমি কিন্তু দেখি যে কে কে আমার জন্য ক্লাসটা শেয়ার করো। আমি কিন্তু সবসময় লাইভ শেষ হওয়ার পরে কিন্তু দেখি। হ্যাঁ, অবশ্যই তোমাদের জন্য আমার স্পেশাল কিছু থাকবে। তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার ডান করে দাও। ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, রিপন আহমেদ জয়, বা যারা নতুন আছো ভালো করেছো ভাই, যারা নতুন আছো ভালো করেছো। আচ্ছা, সবাই কি ক্লাসটা শেয়ার করে দিয়েছো? আমি আবারও বলতেছি, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টেরই সি পারে 10 মার্কের ম্যাথ হিসাবে কিন্তু আসবে। 100% 10 মার্কের ম্যাথ আসবে। তাহলে তোমরা সবাই তোমাদের বন্ধুবান্ধবদের মেনশন করে দাও। এবং আমি যে অঙ্কটা দিছি এই অঙ্কটা আমাদের প্রশ্ন আমাদের মেসেঞ্জার গ্রুপে এবং আমাদের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। আমরা আজকে যে প্রশ্নটা করব, সবাই যদি প্রশ্নটা বের করে থাকো একটু ওকে লিখে দাও, আমি ক্লাস শুরু করে দেবো। সবাই প্রশ্নটা বের করে থাকলে একটু ওকে সেট করেন শেয়ার ডান। উজ্জ্বল শেয়ার ডান। যারা যারা শেয়ার করতেছো আমি অবশ্যই দেখব। যারা যারা শেয়ার করতেছো আমি অবশ্যই দেখব। সবাই প্রশ্নটা বের করলে একটু ওকে লিখে দাও। 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 এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বই। অ্যাকাউন্টিং হচ্ছে 5-90 C26।
5 × 90 C 26, 5 × 90 C 26। সবাই একটু বন্ধুবান্ধবদের মেনশন করো। তোমরা কিন্তু জানো যে আমরা হচ্ছে প্রিন্সিপালস অ্যাকাউন্টিং 4টা ডিপার্টমেন্টের সম্পূর্ণ বই কিন্তু আমরা ফ্রিতে এভাবে সপ্তাহে 3 দিন লাইভ ক্লাসের মাধ্যমে শেষ করে দিব। এই জন্য কোনো পেমেন্ট দিতে হবে না, ঠিক আছে? যদি আমার অ্যাকাউন্টিং ক্লাস তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ক্লাসগুলো করবে এবং ফ্রেন্ডসদের নিয়ে ক্লাসগুলো করবে, ঠিক আছে? সবাই অজানা অনুভূতি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই সালাম দিয়েছো, আমি সবাইকে একসাথে উত্তর দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম, কারণ সবাই সালামের উত্তর দিতে হলে আমার অনেক সময় লেগে যাবে। তো আমি আবারও বলতেছি সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, সবাই দেখা যাচ্ছে ওকে লিখে দিছো যে হৃদয় সরকার সালাম স্যার। আচ্ছা, সবাই তাহলে বের করে ফেলছো। আচ্ছা, তো আমরা আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। দেখো আমরা জার্নাল, হ্যাঁ দেখো আমি একটু লিখে দিচ্ছি উপরে জার্নাল, ঠিক আছে জাবেদা, কিন্তু এটা আমরা করব হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। আজকে গরম লাগবে অনেক ঘেমে গেছি। পারপিচুয়াল সিস্টেম, দেখো আমরা হচ্ছে জার্নাল করবো, সেটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। তো এই সিস্টেমের মেইন জিনিসটা কি সবাই ভালো করে খেয়াল করো। আমরা কিন্তু মূল ক্লাসে চলে যাচ্ছি এখন। কি সবাই মূল ক্লাসে চলে যাচ্ছি? সবাই ভালো করে খেয়াল করো, আমরা মূল ক্লাসে কিন্তু চলে যাচ্ছি। সবাই কিন্তু প্রশ্ন যার যার হাতে আছে আমি প্রশ্ন দিয়ে দিয়েছি, এখন আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। সবাই মনোযোগী হও, কমেন্ট বন্ধ। সবাই মনোযোগী হও, ঠিক আছে? তো ভালো করে খেয়াল করো। আমরা নর্মালি যখন কোনো ব্যবসা করি, কোনো পণ্য যদি নিয়ে আমরা ব্যবসা করি, সেই পণ্যকে আমরা পণ্য মনে করি। মানে কোনো পণ্য কিনলে আমরা সেটাকে ক্রয় হিসাব ধরি, মানে ক্রয় হচ্ছে একটা খরচ, আমরা পণ্যকে ক্রয় হিসাবে ধরি, ঠিক আছে? যেমন মনে করো আমি একটা উদাহরণ দেই, যদি আমি বলি 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে আমরা কি জাবেদা দেই? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট না? আচ্ছা, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ কেন? পণ্যকে আমরা খরচ মনে করে থাকি। যদি আমরা কখনো ক্রয় করে থাকি, এই ক্রয়কে আমরা খরচ মনে করে থাকি, সেই জন্য ওই ক্রয়কে আমরা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কীভাবে? যেমন ক্রয় করলে আমাদের খরচ হয়, হ্যাঁ খরচ বাড়লে ডেবিট হয়, সেই জন্য ক্রয় হিসাব ডেবিট, নগদ টাকা চলে যাওয়ার পর নগদান হিসাব ক্রেডিট। কিন্তু পারপিচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করা হয়। ভালো করে খেয়াল করো, পারপিচুয়াল সিস্টেমে পণ্যকে তোমার সম্পদ মনে করতে হবে। তুমি যদি কোনো পণ্য কিনো, সেটাকে তোমার সম্পদ মনে হতে হবে যে আমি কোনো সম্পদ কিনছি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি পণ্যকে কেন সম্পদ মনে করব? আমি তো অন্য সময় পণ্যকে পণ্য মনে করি, খরচ মনে করি, আমি পণ্যকে কেন সম্পদ মনে করব? এখন এই ধরনের প্রতিষ্ঠান আপনি একটা বলেন যে এই প্রতিষ্ঠানগুলোতে পণ্যকে সম্পদ মনে করা হয়। সবাই কিন্তু কথাটা মনোযোগ দিয়ে শুনবা, একটা দামি কথা, কেউ যেন না শুনে, ঠিক আছে? আশেপাশে দেখে নাও যে কেউ আছে কিনা, সবাই ভালো করে মনোযোগ দিয়ে শুন। আমি কেন পণ্যকে সম্পদ মনে করব? এখন কথা হচ্ছে, মনে করো আমার একটা গোল্ডের দোকান। গোল্ড কিসের দোকান? গোল্ডের দোকান। গোল্ড বানান পারস তো সবাই? আচ্ছা, গোল্ডের দোকান। গোল্ড তো কি রে? স্বর্ণের দোকান। আচ্ছা, স্বর্ণ কি অন্য পণ্যের মতো একদম সস্তা জিনিস নাকি মূল্যবান জিনিস? ভালো করে খেয়াল করো। স্বর্ণ কি অন্যান্য পণ্যের মতো সস্তা জিনিস নাকি মূল্যবান জিনিস? এখন একজন স্বর্ণকার, সে যদি স্বর্ণ নিয়ে ব্যবসা করে বা গোল্ড নিয়ে যদি সে ব্যবসা করে, সে কি এই এত দামি স্বর্ণকে বা গোল্ডকে সে কি সম্পদ মনে করবে নাকি খরচ মনে করবে? তোমরা নিজেরা উত্তর দাও, ভালো করে উত্তর দাও। সে কি মনে করবে? সম্পদ মনে করবে নাকি খরচ মনে করবে? সবাই বলো তো। মনে করো তুমি নিজে একজন স্বর্ণের ব্যবসায়ী, গোল্ডের ব্যবসায়ী। এই যে দামি দামি গোল্ড, এক ভরি গোল্ডের দাম 50 থেকে 60,000 টাকা। এটা কি হয়তো বা তুমি এটা নিয়ে ব্যবসা করতেছো, কিন্তু এটা কি তোমার সম্পদ মনে হচ্ছে নাকি না এটা তোমাকে সাধারণ পণ্যের মতো মনে হচ্ছে? বলো তো সবাই, একটু বলো তো যে সম্পদ মনে হচ্ছে নাকি পণ্য? মূল্যবান জিনিস অবশ্যই সম্পদ, এটা একটা মূল্যবান জিনিস, অবশ্যই সম্পদের মতো মনে হবে। এই জন্য যখন আমি এমন কোনো স্পেসিফিক প্রোডাক্টের ব্যবসা করব, যে প্রোডাক্টের অনেক মূল্যবান প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ক্ষেত্রে আমি কোনো পণ্যকে সম্পদ মনে করতে হবে। কারণ তখন
এই পণ্যটাকে যদি আমি সাধারণ পণ্য হিসাবে ধরি তাহলে আমার অনেক বড় ধরনের লস হয়ে যেতে পারে। কারণ আমি পণ্যকে মানে কি খরচ মনে করলাম, সম্পদটাকে কী মনে করলাম, খরচ মনে করলাম। কারণ এখানে কোটি কোটি টাকার গোল্ড কিনা হয়। তো এই কোটি কোটি টাকাকে যদি আমি খরচ মনে করি তাহলে কিন্তু আমার হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী কিন্তু এটা হচ্ছে না। কারণ এটা হচ্ছে একটা মূল্যবান জিনিস, এটাকে আমার সম্পদ মনে করতে হবে। বুঝছো তো কোন কোন ব্যবসায়ীতে পণ্যকে সম্পদ মনে করা হয়? এখন স্যার বুঝলাম যে গোল্ড অনেক দামি জিনিস, হ্যাঁ, ডায়মন্ড অনেক দামি জিনিস, হ্যাঁ, এগুলাকে আমি নর্মালি পণ্য ধরতে পারবো না। কারণ পণ্য হচ্ছে একটা সাধারণ জিনিস বা সাধারণ ছোটোখাটো জিনিসকে পণ্য বলা হয়। এখন এটাকে আমি মনে করলাম আমি সম্পদ। ঠিক আছে, তার মানে বুঝতে হবে যে এই জন্য তোমাকে এই সব ব্যবসার জন্য অবশ্যই তোমাকে পারপেচুয়াল সিস্টেমটা ফলো করতে হবে। কারণ পারপেচুয়াল সিস্টেমে কোনো পণ্য যদি অনেক মূল্যবান হয় তখন এটাকে সম্পদ মনে করা হয়। মূল কথা হচ্ছে যাই তুমি কিনো, যদি পারপেচুয়াল সিস্টেম হয় তাহলে কোনো পণ্যকে সম্পদ মনে করা হয়। তাহলে আমরা ভালো করে খেয়াল করো, যদি আমরা জানি লুকাপিসিলোর দেওয়ার নিয়ম অনুযায়ী যদি কোনো সম্পদ খরচ অথবা উত্তোলন বাড়ে তাহলে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। কথা কি বুঝতেছ? এবং যদি কোনো আয়, দায়, মূলধন কমে যায় তাহলে কি হয়? ডেবিট হয়, বাড়লে ক্রেডিট হয়। এটা আমরা বিগত আরও অনেক ক্লাসে ভালোভাবে বুঝিয়ে আসছি। যারা এখন সায়েন্সে আসো তারাও কিন্তু এগুলা ভালো করে বুঝো। তো চলো আমরা অঙ্কেতে চলে যাই। আমাদের গল্প কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার এবং লাভ রিয়েক্ট দিয়ে দাও। সবাই ক্লিয়ার এবং লাভ রিয়েক্ট দিয়ে দাও। কেন আমি পণ্যকে সম্পদ মনে করব তার উত্তর পাইছো? এবং পণ্যকে সম্পদ মনে করলে আমাদের জাবেদা কিন্তু সম্পদের মতো করে হবে। ক্লিয়ার? সবাই লাভ রিয়েক্ট দিয়ে দাও। আচ্ছা, এখানে পণ্য কোনগুলো না, পণ্যটাই সম্পদ আর পণ্য কিছু না। এখানে পণ্য বলতে আর কিছু থাকবে না, কারণ গোল্ডের দোকানে শুধু গোল্ডই পণ্য। কারণ গোল্ড নিয়ে কেনা বেচা হয়, তার মানে গোল্ডই হচ্ছে পণ্য। আর অন্য কোনো কিছু নিয়ে এখানে আমাদের পণ্য ধরা হবে না, মানে এখানে তো আমাদের পণ্য একটা। ঠিক আছে? আর পারপেচুয়াল সিস্টেমে তুমি যে কোনো পণ্যকে তুমি সম্পদ মনে করতে হবে, এটা হচ্ছে তোমার আরেকটা নর্মাল হিসাব অনুযায়ী। কিন্তু আমি বলে দিলাম যে কেন তুমি পারপেচুয়াল সিস্টেম করতে চাও। নর্মালি তুমি পণ্যকে খরচ মনে করতে পারতা, কিন্তু কেন তুমি সম্পদ মনে করবা এই জন্য একটা স্পেসিফিক উদাহরণ দিলাম। যেমন সেটা হচ্ছে গোল্ড এবং ডায়মন্ডের দোকান, এরকম বিশেষ করে এগুলো দেখা যায়। আচ্ছা, সবাই তাহলে ক্লিয়ার? আচ্ছা স্যার, পিরিয়ডিক্যাল আর পারপেচুয়াল কীভাবে বুঝবো? পিরিয়ডিক্যাল, এই যে একটা প্রশ্ন, পিরিয়ডিক আর হচ্ছে পারপেচুয়াল মানে আগের নিয়ম এবং নতুন নিয়ম আমি কীভাবে বুঝবো? দেখো, নর্মালি আমাদের অঙ্কে যখন আমরা সেলস করব, সেলসের সাথে কস্ট দেওয়া থাকবে, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। সেলসের সাথে কস্ট দেওয়া থাকবে, সেটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। এবং তোমাদের সরাসরি বলে দিবে পিপিআর জার্নাল উইথ পারপেচুয়াল সিস্টেম অথবা আন্ডার পারপেচুয়াল সিস্টেম। জার্নাল তৈরি করো পারপেচুয়াল সিস্টেমের মাধ্যমে। যখনই এই কথাটা বলবে তখনই আমি মনে করব যে পণ্যকে সম্পদ মনে করতে হবে। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে মেসেঞ্জার গ্রুপে ভাই সবাইকে অ্যাড করা হবে। এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের নির্ধারিত অঙ্কেতে। বিশ্বাস করো, আমি জাবেদা লাগলে আজকে 2টা শিখবো, কিন্তু শেখার মতো শিখবো। যদি আমাকে কেউ প্রশ্ন করে আমাকে যেন বলদের মতো দাঁড়ায় না থাকতে হয়, আমি এক ব্যাখ্যা দিয়ে আমি শিখবো। কথা কি বুঝছো? তো খেয়াল করো, আমরা এখন জাবেদায় চলে যাব। সবাই ভালো করে খেয়াল করো। হ্যাঁ, মূল কথা হচ্ছে পারপেচুয়াল সিস্টেমে তুমি যদি কোনো পণ্য নিয়ে ব্যবসা করো সেটাই তোমার জন্য সম্পদ হবে। এখন গোল্ডের দোকান হোক বা আরও অন্য কোনো দোকান হোক, এই পারপেচুয়াল সিস্টেম হচ্ছে মানে কোনো পণ্যকে কিনলে সম্পদ মনে করতে হবে। এখন এখানে শুধু গোল্ড, আমি একটা উদাহরণ দিলাম যে কীরকম দোকানগুলোতে গোল্ড ইউজ করা হয়। তাছাড়া তুমি যদি মনে করো আমি মোবাইলের ব্যবসা করবো, মোবাইলকে আমি সম্পদ মনে করব, কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে পারপেচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করতে হবে। তো খেয়াল করো, আমরা এখন জাবেদা করব। শুধুমাত্র গোল্ড না, তুমি যে কোনো কিছুকে সম্পদ মনে করতে পারো। এটা হচ্ছে উদাহরণ, গোল্ডের দোকান। আচ্ছা, এখন দেখো 26 নাম্বার অঙ্ক পড়তেছি। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 সালে আসছে এবং আমাদের এম এ কালাম স্যারের বইয়ের মধ্যে আমরা কিন্তু দিয়ে দিছি সব কিছু। ঠিক আছে, সবাই একটু ভালো করে লক্ষ্য করো। আমি এখন পড়ছি। ইনফরমেশন রিলেটেড টু বিডি কোম্পানি ইজ গিভেন ভ্যালু, গিভ জার্নাল এন্ট্রিজ আন্ডার পারপেচুয়াল সিস্টেম। বলা আছে তুমি পারপেচুয়াল সিস্টেমে তোমাকে জার্নাল করতে হবে। তো আমরা জানি জার্নালের গড় কীরকম হয়, সেই জন্য আমি কিন্তু জার্নালের গড় দিব না। আমি নর্মালি জার্নাল করব, তোমরা জার্নালের গড় থেকে করবা। প্রথমে দেখো কি বলছে, পারচেস মার্চেন্ডাইজ অন ক্রেডিট।
পারচেস মার্চেন্ডাইজ, যখনই আমি কোনো পণ্যকে সম্পদ মনে করি ওই সম্পদের নাম হচ্ছে মার্চেন্ডাইজ। ক্লিয়ার? যখনই আমি কোনো পণ্যকে সম্পদ মনে করব, মানে আমার দোকান, আমি পণ্যকে সম্পদ মনে করলে তোমার কি? তোমার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে অন্য দোকানে যাও। বিষয়টা হচ্ছে যখনই আমি পণ্যকে সম্পদ মনে করব ওই পণ্যটার নাম হচ্ছে আমি, তখন এই সম্পদের নাম হচ্ছে মার্চেন্ডাইজ। কি বলছি? মার্চেন্ডাইজ, মানে এটাকে বাংলাতে বলা হয় মজুদ পণ্য। বাংলাতে কি বলা হয়? মজুদ পণ্য। তো খেয়াল করো, পারচেস মার্চেন্ডাইজ, পারচেস ক্রয় করেছি, মার্চেন্ডাইজ মানে মজুদ পণ্য, অন ক্রেডিট বাকিতে, ফ্রম মেঘনা কোম্পানি, টাকা 1200। আমি 1200 টাকার পণ্য বা মার্চেন্ডাইজ আমি বাকিতে কিনছি মেঘনা কোম্পানির কাছ থেকে। তারা বলতেছে FOB শিপিং পয়েন্ট, এটা নিয়ে আমি অন্তত আজকে কথা বলবো না, তাহলে তোমাদের জাবেদা শিক্ষার মধ্যে একটু সমস্যা হবে। FBO শিপিং পয়েন্ট এগুলো নিয়ে কথা বলবো না। তাহলে দেখো তারা বলতেছে টার্মস 2/10, টার্মস 2/10 and 60। দেখো কি বলছে তারা, বলতেছে টার্মস, সবাই ভালো করে খেয়াল করো যারা সায়েন্সের আছো, টার্মস 2/10, এখন বলতেছে n হচ্ছে 16, n হচ্ছে 16। আচ্ছা, সবাই কিন্তু দেখো জাবেদা দিয়ে দিতেছে, ঠিক আছে। তারা বলছে আমরা তাদের কাছ থেকে আমরা পণ্য কিনছি কত টাকার? 1200 টাকার, মানে পণ্য, এটাই তো আমাদের সম্পদ, মার্চেন্ডাইজ কিনছি 1200 টাকার। তারা বলতেছে আমি তাদের কাছ থেকে বাকিতে কিনছি। এখন তারা এটা বলে দিচ্ছে, এটা মানে হচ্ছে দেখো 2/10 মানে হচ্ছে যদি আমি তাদের টাকাটা 10 তারিখে পরিশোধ করতে পারি, মানে 10 দিনের ভিতরে, মানে আমি যে দিন কিনবো সেদিন থেকে শুরু করে, যেদিন কিনবো সেদিন থেকে, হ্যাঁ, 10 দিনের মধ্যে যদি আমি টাকাটা দিয়ে দিতে পারি, তাহলে তারা আমাকে আরও 2% ছাড় দিবে। ক্লিয়ার? এবং N30 মানে হচ্ছে দয়া করে আপনি, সরি N60, দয়া করে আপনি 60 দিনের মধ্যে টাকাটা দিয়ে যাবেন। এটা হচ্ছে তাদের একটা রুলস। তারা বলতেছে আপনি 1200 টাকার পণ্য নিচ্ছেন, ভালো কথা। তারা এখানে শর্ত লাগিয়ে দিচ্ছে যে আপনি যদি 10 দিনের ভিতর টাকাটা দিতে পারেন, তাহলে আমি যে টাকা আপনার কাছে পাই তার থেকে আরও 2% টাকা আপনাকে ছাড় দিব। এটা হচ্ছে একটা বিজনেস রুলস, মানে টাকাটা তাড়াতাড়ি পাওয়ার জন্য এটা তারা করে। এবং দয়া করে আপনি কিন্তু 60 দিনের মধ্যে টাকাটা দিয়ে যাবেন, না হলে কিন্তু আপনার সাথে আমার খারাপ সম্পর্ক তৈরি হবে। কথা কি বুঝছো? এটা হচ্ছে আমাদের টার্মস, মানে শর্ত। তাহলে শর্ত মিনিংটা কি বুঝতে পারছো যারা সায়েন্স অথবা আর্টসের? হ্যাঁ, শর্তের মিনিংটা কি বুঝতে পারছো? এই শর্তটা মানে কি? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই শর্ত আমার যখন টাকা দিব তখন কাজে লাগবে, এখন কিন্তু কোনো কাজে লাগবে না। আচ্ছা, তাহলে আমরা এখন এটা জাবেদা করব পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, এটা হচ্ছে কত? 5 তারিখ। তাহলে এপ্রিল হচ্ছে 5, এপ্রিল হচ্ছে 5, ভালো করে খেয়াল করো। আচ্ছা, যদি আমি মার্চেন্ডাইজ কিনি, মার্চেন্ডাইজ হচ্ছে সম্পদ, তাহলে আমার ব্যবসায় সম্পদ আসছে, মার্চেন্ডাইজ আসছে, মার্চেন্ডাইজ আসছে না? তা মার্চেন্ডাইজ যদি আসে তাহলে আমার ব্যবসায় সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে সম্পদের নাম কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। কত টাকা রে? 1200 টাকা। তো আমি যে বাকিতে কিনলাম, দেখো একটা জানলাল শিখাতে 10 মিনিট পার করে দিছি, কেন জানো? তোমরা যাতে পরবর্তীতে কাউকে শিখাইতে পারো, ব্যাখ্যা ছাড়া কিছু শিখবা না। আমি যে মার্চেন্ডাইজ কিনলাম, সম্পদ বাড়ছে ডেবিট, এখন আমি যে বাকিতে কিনছি সেই লোকেরা আমার কাছে টাকা পাবে, টাকা পাইলে আমার কি? দায় বাড়ে। তাহলে তার হচ্ছে পাওনাদার, দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। সেই জন্য অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। অবশ্যই আমার জানালের আগে যে ক্লাসগুলো আছে সবগুলো দেখে আসবা, ঠিক আছে? ডেবিট ক্রেডিট শুধুমাত্র মুখে বলতে পারলে স্টুডেন্ট না, ডেবিট কেন হয়েছে, ক্রেডিট কেন হয়েছে, এগুলো সহ বলতে হবে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে তুমি স্টুডেন্ট। জাবেদা মুখস্থ করে যারা বড় হয়েছো সব কিছু বলে যাও, আমার ইউটিউব চ্যানেলে এর আগে যে 8টা ক্লাস আছে সবগুলো ক্লাস দেওয়া আছে, সেখান থেকে ক্লাস করে নিবা। আচ্ছা, সবাই কি 5 তারিখ ক্লিয়ার? সবাই কি 5 তারিখ ক্লিয়ার? সবাই কি 5 তারিখ ক্লিয়ার? আচ্ছা, সবাই কি 5 তারিখ ক্লিয়ার? আচ্ছা, সবাই কি 5 তারিখ ক্লিয়ার? দেখো তো। আচ্ছা, সবাই কি 5 তারিখ ক্লিয়ার? ভালো করে খেয়াল করো, সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? এখন কিন্তু তোমাদের ঝামেলা হবে হচ্ছে পরবর্তীতে, ঝামেলা হবে হচ্ছে পরবর্তীতে, একটু পরে দেখো। 7 তারিখ দেখো কি বলতেছে, ফ্রেট, পেড ফ্রেট।
অন এপ্রিল 5 পারচেস। পেড পরিশোধ করা হলো, ফ্রেড হচ্ছে পরিবহন খরচ, ফ্রেড হচ্ছে কি পরিবহন খরচ। আচ্ছা, পরিবহন খরচ পরিশোধ করা হলো কত টাকা? এপ্রিল 5 পারচেস 200 টাকা। খেয়াল করো, আমি 200 টাকা পরিবহন খরচ পরিশোধ করছি। নর্মাল কিন্তু পরিবহন খরচ ডেবিট, নগদান ক্রেডিট হইতো নর্মাল, যেহেতু পরিবহন একটা খরচ, আমার পরিবহন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু এখানে আমি যেহেতু পণ্যকে সম্পদ মনে করেছি এবং এই সম্পদের জন্য আমার যত খরচ হবে সেটা আমার সম্পদের মূল্যকে বৃদ্ধি করবে। এটা কি তোমরা জানো? আমরা নর্মালি যখন 9, 10-এ অথবা ইন্টারমিডিয়েটে যখন একটা আসবাবপত্র কিনতাম 10,000 টাকা, এর পরিবহন খরচ যদি হতো আরও 1,000 টাকা, তাহলে আমরা আসবাবপত্র লিখতাম, আসবাবপত্র হিসাব ডেবিট লিখতাম 11,000 টাকা। তো হিসাব বিজ্ঞানের রুলস অনুযায়ী যদি কোনো সম্পদ কিনা হয়, সে সম্পদের আমার সম্পদ আনতে অথবা যা করতে যদি ওই সম্পদের পিছনে খরচ হয়, তাহলে সেটা সম্পদের মূল্যকে বৃদ্ধি করবে। তাহলে এই যে 200 টাকা আমি পরিবহন ব্যয় দিলাম সম্পদের জন্য, আমার 200 টাকা পরিমাণ সম্পদের মূল্য কিন্তু বৃদ্ধি করলো। তা সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কত টাকা? 200 টাকা। এবং আমি ক্যাশ টাকা দিয়ে দিব পরিবহনের জন্য, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 200 টাকা। বলো তো কে কে এটা বুঝো নাই? আমরা কিন্তু সবসময় সম্পদের জন্য যদি কোনো খরচ করে থাকি, সেটা কিন্তু আমরা সম্পদ হিসাব ডেবিট করি, কারণ সম্পদের জন্য কোনো খরচ করা মানে কি আমাদের সম্পদের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। যেমন মনে করো আমি একটা আসবাবপত্র কিনলাম 1 লাখ টাকা দিয়া, এটা আনতে আমার খরচ হচ্ছে 1 লাখ আর 10,000 টাকা, তাহলে আমার আসবাবপত্রের মূল্য দাঁড়ালে কত? 1,10,000 টাকা না? কথা কি বুঝছো? এই পরিবহন 10,000 টাকা আমি খরচ দেখাইতে পারবো? খরচ দেখাইতে পারলে তো আমার আসবাবপত্র দাম আর বাড়লো না, কারণ তুমি আইসা তো আমার 1 লাখ টাকা বলে আমি আসবাবপত্র দিব না, কারণ আমার খরচ হচ্ছে কত? আসবাবপত্র হচ্ছে 1 লাখ এবং আসবাবপত্রের সাথে পরিবহন খরচ হচ্ছে 10,000, টোটাল আসবাবপত্রের মূল্য হচ্ছে 1,10,000। সেই জন্য কোনো সম্পদের সাথে যদি আমাদের কোনো খরচ হয়, আমরা এটা আগে 9, 10 থেকে করে আসছি, সম্পদের সাথে কোনো খরচ হলে সম্পদের মূল্য বৃদ্ধি করে আমরা সেটাকে সম্পদের সাথে যোগ করে সম্পদ হিসাব ডেবিট দেই, নগদান হিসাব ক্রেডিট দিই। সেই অনুযায়ী আমাদের অ্যাকাউন্টিংস রুল অনুযায়ী তাহলে আমরা যে এই সম্পদ কেনার কারণে 200 টাকা পরিবহন দিলাম, এই 200 টাকা পরিবহন দেওয়ার কারণে আমার এই সম্পদের পরিমাণ বাড়ছে, সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ভালো করে খেয়াল করো। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, তোমরা তো ক্লাস 9, 10-এ তোমরা করো নাই এটা, যে কোনো সম্পদ যখন আমরা ক্রয় করি, ওই সম্পদের জন্য যদি কোনো পরিবহন খরচ হয়, তাহলে আমরা কি করি? ওই সম্পদ ডেবিট, তারপর কি নগদান হিসাব ক্রেডিট দেয় না? এরকম বিষয়টা আবার বুঝাইতে বলতেছে। আচ্ছা, 9, 10-এ যখন আমরা কোনো 9, 10 অথবা ইন্টারমিডিয়েটে যখন আমরা কোনো সম্পদ কিনি, ধরো আসবাবপত্র কিনলাম, একটা আসবাবপত্র কিনলাম 10,000 টাকা দিয়ে, আসবাবপত্র কিনলাম 10,000 টাকা দিয়ে, তার সাথে পরিবহন খরচ হচ্ছে 1,000 টাকা দিয়ে। কেন? তুমি তখন 9, 10-এ কী করছো? আসবাবপত্র হিসাব ডেবিট 11,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 11,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 11,000 টাকা দাও নাই? কেন দিছো? কারণ হিসাব বিজ্ঞান রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী, হ্যাঁ, যদি কোনো সম্পদ ক্রয় করা হয় এবং সেই সম্পদের সাথে যদি কোনো ব্যয় হয়, সেটা সম্পদের মূল্যকে বৃদ্ধি করে। সেই জন্য সম্পদের মূল্য বৃদ্ধি হওয়া কি? সম্পদ বাড়া। সেই জন্য সম্পদ বাড়লে কী হয়? ডেবিট হয়, সেই জন্য সেই সম্পদটা বাড়বে। এই জন্য এখানে আসবাবপত্র হিসাব ডেবিট হচ্ছে 11,000, নগদান হিসাব ক্রেডিট হচ্ছে কত? 11,000। এখন এখানে যেহেতু লেনদেনটা আলাদা, সেই জন্য মার্চেন্ডাইজ আমি 12,000 টাকা আগে কিনছি, সেই জন্য 12,000 টাকা মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর আমি ওই মার্চেন্ডাইজ আনতে আবার খরচ দিলাম 200 টাকা, সেই জন্য মার্চেন্ডাইজ আবার আমার 200 টাকা দাম বাড়লো, কারণ আমি এটার জন্য পরিবহন খরচ করছি, সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আমি এটা নগদ টাকা দিয়েছি, সেই জন্য নগদান হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছ। ভালো করে খেয়াল করো, যারা মাত্র আসছো বুঝবা না, আজকে আর কিছু বুঝবা না, সবাই ক্লিয়ার লিখে দাও। এখন আমি চলে যাবো হচ্ছে 9 তারিখে। এখন আমি চলে যাবো হচ্ছে 9 তারিখে। 9 তারিখ 10 তারিখ জাবেদাগুলো ভালো করে খেয়াল করো। নেক্সট ক্লাসে কিন্তু টানা ক্লাস হইব, মানে সুন্দর করে। আজকে কিন্তু আমি একটু ভালো করে লাগলে অর্ধেক জাবেদা করামো, তাও ভালো করে বুঝবা। 9 তারিখ বলছে দেখো, রিসিভ ক্রেডিট ফ্রম মেঘনা কোম্পানি ফর মার্চেন্ডাইজ রিটার্ন। ঠিক আছে, আমরা রিসিভ করেছি ক্রেডিট ফ্রম মেঘনা কোম্পানি থেকে আমরা রিসিভ করেছি। ঠিক আছে, ফর মার্চেন্ডাইজ রিটার্ন, ফর মার্চেন্ডাইজ রিটার্ন। দেখো, আমরা
মেঘনা কোম্পানি থেকে আমরা কি করছিলাম দেখো, মেঘনা কোম্পানি থেকে আমরা কিনছিলাম পণ্য, মেঘনা কোম্পানি থেকে আমরা কি করছিলাম, পণ্য কিনছিলাম কত টাকা, 1200 টাকা। তা রিসিভ ক্রেডিট ফ্রম মেঘনা কোম্পানি ফর মার্চেন্ডাইজ রিটার্ন 300 টাকা, মানে মেঘনা কোম্পানিকে আমরা 300 টাকার পণ্য ফেরত দিছি, মেঘনা কোম্পানিকে আমরা 300 টাকার পণ্য কি দিলাম, ফেরত দিছি। এখন তুমি যদি বলো যে রিসিভ আসছে ফ্রম ক্রেডিট, এটা আসলে আমাদের একটা ডেবিট নোট অথবা ক্রেডিট নোট হয়, ঠিক আছে। ক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট তৈরি করা হয় এবং বিক্রয় ফেরতের জন্য ডেবিট নোট তৈরি করা হয়। তো আমরা যদি কোনো পণ্য ফেরত দেই, তা আমরা অবশ্যই ক্রেডিট একটা নোট আমরা রিসিভ করবো, মানে আমাদের কাছে একটা ক্রেডিট নোট আসবে, কথা কি বুঝছো? এই জন্য হচ্ছে এই ক্রেডিট নোটটা বলছে। মূল কথা হচ্ছে আমরা যদি মেঘনা কোম্পানি থেকে পণ্য কিনি এবং মেঘনা কোম্পানিকে যদি আমরা পণ্য ফেরত দেই, সেটা হচ্ছে আমাদের ক্রয় ফেরত। তাহলে খেয়াল করো, আমি আবার বুঝাই দিচ্ছি। রিসিভ ক্রেডিট ফ্রম মেঘনা কোম্পানি ফর মার্চেন্ডাইজ রিটার্ন, মেঘনা কোম্পানিকে আমরা 300 টাকার পণ্য ফেরত দিছি কোনো কারণে। আচ্ছা, তো মেঘনা কোম্পানিকে যদি আমরা 300 টাকার পণ্য ফেরত দেই, মেঘনা কোম্পানি আমাদের কাছে কিন্তু আগে টাকা পাইতো, তারা হচ্ছে আমাদের জন্য দায়ী ছিল, মানে পাওনাদার। এখন যদি আমি 300 টাকার পণ্য তাকে ফেরত দেই, আমার 300 টাকার দায় কমে যাবে, 300 টাকার পাওনাদার কমে যাবে। দায় কমলে কি হয়, ডেবিট হয়। সেই জন্য অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট। কত টাকা দায় কমছে, 300 টাকা। লুকাপের নিয়ম অনুযায়ী দায় কমলে কী হয়, ডেবিট হয়। সেই জন্য অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট। এখন আমি যে 300 টাকার পণ্য বা আমি যে ফেরত দিলাম, এটাকে আমি সম্পদ মনে করছিলাম না? যদি আমি 300 টাকার সম্পদ এখন ফেরত দিয়ে দিই, আমার প্রতিষ্ঠান থেকে 300 টাকার সম্পদ কমে গেছে। সম্পদ কমলে কি হয়, ক্রেডিট হয়। কি সম্পদ কমছে, মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হচ্ছে 300। সবাই ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার লিখে দাও, সবাই পর্যন্ত ক্লিয়ার লিখে দাও। আমি বলতেছি যে ম্যাথটা তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু আমার ব্যাখ্যাটা ভালো করে বুঝো এবং ক্লাসটা বারবারে দেখার চেষ্টা করো। সবাই লাভ রিয়েক্ট এবং ক্লিয়ার লিখে দাও, সবাই লাভ রিয়েক্ট এবং ক্লিয়ার লিখে দাও। তার পরবর্তী ক্লাসে তোমার কাছে ইজি হয়ে যাবে, কথা কি বুঝছো? আর আমি কিন্তু চাইলে মুখস্থ করাইতে পারতাম যে যদি পণ্য কিনো তাহলে মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কিন্তু আমি কিন্তু মুখস্থ কিছু করাবো না। কারণ আমি তোমাদের কাছে বলছি 4th ইয়ার পর্যন্ত আমি পড়াবো, MBA পর্যন্ত আমি কোনো কিছু মুখস্থ করাবো না, সব কিছু জার্নাল সিস্টেম অনুযায়ী হবে। লুকাপিসুলে যে নিয়ম তোমাদেরকে দিছে সেই নিয়ম অনুযায়ী সব কিছু শিখবা। আগে যদি মুখস্থ করতে থাকো সেগুলো ভুলে যাও, ঠিক আছে? তো আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই তাহলে ক্লিয়ার, সবাই ক্লিয়ার দিয়ে দাও, সবাই ক্লিয়ার দিয়ে দাও। আচ্ছা, সবাই কিন্তু তাহলে ক্লিয়ার। এখানে আমাদের দায় কমছে, দায় কমলে আমরা জানি ডেবিট হয়, এবং সম্পদ কমছে, সম্পদ কমলে আমরা জানি ক্রেডিট হয়, ঠিক আছে? এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে জার্নাল, সেটা এখন চলে আসছে। সেটা হচ্ছে আমাদের কত, 10 তারিখ। সেটা হচ্ছে আমাদের কত তারিখ, 10 তারিখ। ভালো করে খেয়াল করো, কঠিন মনে হবে, 2 দিন পরে ক্লিয়ার মনে হবে, ঠিক আছে? আর যারা শুরুতে ক্লাস করো নাই ভাই, কিচ্ছু বুঝতে না, এক কথা বলো, আমি বলছি শুরুতে ক্লাস করতে হবে। সবাই 10 তারিখটা দেখো, সবাই 10 তারিখটা দেখো কি বলছে। সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফর 9,900 টাকা। সোল্ড মার্চেন্ডাইজ, বিক্রি করা হয়েছে মার্চেন্ডাইজ মানে মজুদ পণ্য, যেটা আমরা সম্পদ মনে করি। অ্যাকাউন্ট ফর কি, 900 টাকা। 900 টাকার মজুদ পণ্য আমরা বিক্রি করছি অন অ্যাকাউন্ট মানেতে বাকিতে। টার্মস এন্ড 30 দিন, তাদেরকে বলে দিছি যে আপনারা 30 দিনের ভিতরে টাকাটা দিয়ে দিবেন। আমরা বলি নাই তাই কোনো ছাড় দেবো বলি না, একটা আমরা বলছি আপনারা 30 দিনের ভিতরে টাকা দিয়ে দিবেন, নাহলে কিন্তু খারাপ হইব। বলছি 30 দিনের ভিতরে টাকাটা দিয়ে দিবেন। দ্য মার্চেন্ডাইজ সোল্ড অ্যাট কস্ট অফ 540 টাকা। 500 কত টাকা, 40 টাকা। খেয়াল করো, আমি যে মার্চেন্ডাইজটা 900 টাকা বিক্রি করছি, ওই মার্চেন্ডাইজের খরচ হইতেছে 540 টাকা। তাহলে আমাদের বিক্রির জন্য একটা জাবেদা হবে, খরচের জন্য একটা জাবেদা হবে। ভালো করে খেয়াল করো, যদি আমি কোনো কিছু পণ্য বিক্রি করি, কোনো সম্পদ বিক্রি করি, ঠিক আছে, আমি বাকিতে বিক্রি করছি, তো বাকিতে যদি বিক্রি করি আমি ওই লোকের কাছে টাকা পাই, ওই লোক হচ্ছে দেনাদার, দেনাদার হচ্ছে সম্পদ, সম্পদ বলে কী হয়, ডেবিট হয়। সেই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট,
অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আমি কত টাকা তার কাছে বিক্রি করছি? 9,000 টাকা। তাহলে আমি তার কাছে পাই হচ্ছে 9,000 টাকা, সরি 900 টাকা। তার কাছে আমি 900 টাকা বিক্রি করছি, তার কাছে আমি 900 টাকা পাই ডেবিট। এখন আমি যে বিক্রি করছি, বিক্রি করলে হচ্ছে আমার আয় বাড়ে, মানে প্রতিষ্ঠানের জন্য একটা সেলস। তাহলে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে আয় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। সেই জন্য আমি কত টাকা বিক্রি করলাম? 900 টাকা। তাহলে আমার প্রথম কথা হচ্ছে আমি 900 টাকার পণ্য বিক্রি করছি। তো বিক্রি করলে আমার অবশ্যই আয় হয়েছে, কারণ এখানে আমি লাভ ধরে বিক্রি করছি। কারণ লাভ ধরে যদি আমি বিক্রি না করি তাহলে কিন্তু আমি বিক্রি বলতে পারবো না। সেক্ষেত্রে আমার বাকিতে বিক্রি করার কারণে দেনাদার বাড়ছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 900 টাকা, এবং বিক্রি করার কারণে আমার আয় বাড়ছে, আয় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। সেই জন্য সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 900 টাকা। এখন কথা হচ্ছে তুমি যে পণ্যটাকে সম্পদ মনে করো, তুমি যে পণ্যটাকে সম্পদ মনে করো, সেই সম্পদ যে তোমার প্রতিষ্ঠান থেকে চলে গেছে না? কত টাকার সম্পদ গেছে তুমি কি এখানে দেখতে বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো না। এখানে আমি 900 টাকা বিক্রি করছি, কিন্তু আমি কতটুকু গোল্ড অথবা কতটুকু সোনা আমি 900 টাকা বিক্রি করছি। সেই জন্য তারা এখানে সাথে দিয়ে দেয় কস্ট অফ গুডস সোল্ড, মানে হচ্ছে যে পণ্যটা আমি বিক্রি করেছি সেই পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 540 টাকা। তো সেই জন্য হ্যাঁ, অবশ্যই মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিব। তো সেই জন্য হচ্ছে আমাদের কস্টের জন্য একটা জার্নাল দিতে হবে। তো কস্ট হলে অথবা কস্ট বাড়লে কী হয়? ডেবিট হয়। সেই জন্য কস্ট অফ গুডস সোল্ড কী হবে? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট কত টাকা? 540 টাকা। এবং এই যে আমি 540 টাকার আমার যে ব্যয়, এই 540 টাকার মার্চেন্ডাইজই তো আমার প্রতিষ্ঠান থেকে চলে গেছে, বলো তো, ভালো করে খেয়াল করো। আমি একটা সম্পদ, যেহেতু আমি সম্পদ মনে করি, আমি একটা সম্পদ, যে সম্পদ আমি কিনছি খরচ হয়েছে 540 টাকা, আমি বিক্রি করছি 900 টাকা। তাহলে এখন এই 540 টাকার সম্পদ যে আমি বিক্রি করলাম, আমার প্রতিষ্ঠান থেকে কত টাকার সম্পদ কমছে? 540 টাকার না? তা সম্পদ কমলে কী হয়? ক্রেডিট হয়। সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। দেখো তো কে ক্লিয়ার বলো, কে ক্লিয়ার বলো? মার্চেন্ডাইজ, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত টাকার মার্চেন্ডাইজ করে গেলো? 540 টাকা। আমি কিন্তু চাইলে বলতে পারতাম যে সেলসের জন্য সবসময় দুইটা জাবেদা দেবা, একটা হচ্ছে বিক্রয় জায়গার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, একটা হচ্ছে কস্টের জন্য। কিন্তু না, তোমাকে অবশ্যই ব্যাখ্যা সহ ম্যাথ শিখতে হবে। সবাই ক্লিয়ার এবং লাভ ব্রেক দিয়ে দাও, সবাই ক্লিয়ার এবং লাভ ব্রেক দিয়ে দাও। অবশ্যই আমাদের মার্চেন্ডাইজ জার্নাল ভালো করে শিখতে হবে, মার্চেন্ডাইজ বা জার্নাল ভালো করে শিখতে। সবাই ক্লিয়ার এবং লাভ ব্রেক, সবাই ক্লিয়ার এবং লাভ ব্রেক। লাগলে এই 4টা জার্নালই আজকে করবা, কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে শিখবা। আমি কখনোই কোনো ব্যাখ্যার জন্য যেন কারোর কাছে জিজ্ঞেস না করতে হয় যে এটা কেন ডেবিট হয়েছে, এটা কেন ক্রেডিট হয়েছে। কেউ যদি জিজ্ঞেস করে আমাকে যেন মুখ বন্ধ করে দাঁড়ায় না থাকতে হয়, আমি যেন অ্যাকচুয়াল ব্যাখ্যাটা তাদেরকে দিয়ে দিতে পারি। আচ্ছা, তোমাদের মাথাটা আমি আজকে গরম করব না। সেমি বলতেছে আবার বলে বুঝান। আচ্ছা, তো ভালো করে বুঝছো যে আমরা একটা পণ্য বিক্রি করছি 900 টাকা। 900 টাকা পণ্য বিক্রি করার কারণে হচ্ছে আমার বাকিতে বিক্রি করছে, সেই জন্য আমাদের দেনাদার বাড়ছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হচ্ছে 900 টাকা, এবং বিক্রি কত করলাম? 900 টাকা। তাহলে বিক্রি করলে আমার ব্যবসা আয় বাড়ছে, তাহলে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 900 টাকা। এখন তুমি যে 900 টাকার পণ্য বিক্রি করছো তার জন্য তোমার সম্পদ ব্যবহার করতে হয়েছে কত? 540 টাকা। তাহলে তুমি যদি 540 টাকার সম্পদ ব্যবহার করো, এই বিক্রয় এই লাভ করতে গিয়ে তোমার ওইখানে নতুন করে বিক্রিত পণ্যের ব্যয় কত হইলো? 540 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় বাড়লে কী হয়? ডেবিট হয়। কোনো ব্যয় বাড়লে ডেবিট হয়, সেই জন্য বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট 540 টাকা। এবং তুমি যে বিক্রি করলা 540 টাকার সম্পদ, তোমার 540 টাকার মার্চেন্ডাইজ ব্যবসা থেকে কমে গেছে, সম্পদ কমে গেলে কী হয়? ক্রেডিট হয়। সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হচ্ছে 540 টাকা। সবাই একটু ভালো করে মনোযোগ দাও, সবাই একটু ভালো করে মনোযোগ দাও। সবাই ক্লিয়ার তো? এখন তোমরা সবসময় মনে রাখবা এই অঙ্কেতে সেলসের জন্য 2টা জাবেদা হয়। কয়টা জাবেদা হয়? পারপেচুয়াল সিস্টেমে সেলসের জন্য 2টা জাবেদা হয় যদি সেই সেলসের কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে অথবা বের করার মতো কোনো সিস্টেম দেওয়া থাকে। কি বললাম? সেলসের জন্য এই পারপেচুয়াল সিস্টেমে 2টা জাবেদা হবে। একটা হচ্ছে সেলসের টাকা তো দেওয়া অবশ্যই থাকবে, সেটা আমি সেলসের জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এবং
কস্ট অফ গুডস সোল্ডের টাকাও দেওয়া থাকবে, অথবা যদি দেওয়া বের করার মতো কোনো সিস্টেম থাকে সেই জন্য আমাকে এই জাবেদাটাও দিতে হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকলে এই জাবেদাটা হবে, অথবা যদি বের করার মতো কোনো সিস্টেম থাকে তাহলে এই জাবেদাটা দিব, আর যদি না দেওয়া থাকে, যদি বের করার সিস্টেমও না থাকে তাহলে তো জাবেদাটা হবে না, কারণ না আমি অ্যামাউন্ট না থাকলে তো জাবেদা করতে পারবো না। ওকে, তো এই পর্যন্ত সবাই কিন্তু আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তারপরে 12 তারিখ চলে যাও, আবার 12 তারিখ। এখানে কিন্তু 10 নাম্বার কিন্তু আরো কথা আছে, বুঝছো, আরো কথা আছে, হ্যাঁ এখানে আরো ব্যাখ্যা আছে, আরো সুন্দর কথা আছে। আমি সামথিং তোমাদের মানে এক ব্যাখ্যা দিয়া বুঝাই দিলাম, পরবর্তীতে তোমাদের মাথায় এটা বসুক, আমি আর একটু ভেঙে কথা বললে তখন আর একটু ক্লিয়ার হয়ে বুঝতে পারবা। আচ্ছা, 12 তারিখ বলতেছে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম শাকিল। পারচেস মজুদ পণ্য ফ্রম শাকিল, শাকিলের কাছ থেকে মজুদ পণ্য ক্রয় করা হয়েছে। তো শাকিলের কাছ থেকে যদি মজুদ পণ্য আমরা কিনি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা বাকিতে কিনছি, এবং দেখো লেখা আছে শাকিল কোম্পানির টাকা 760 টাকা, এবং দেওয়া আছে দেখো টার্মস হচ্ছে 1/10, মানে হচ্ছে 10 দিনের মধ্যে যদি আপনি দিতে পারেন তাহলে 1% ছাড় পাবেন, 30 দিনের মধ্যে দয়া করে টাকাটা দিয়ে দিবেন। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে এটাও আমরা হচ্ছে শাকিলের কাছ থেকে আমরা বাকিতে পণ্য কিনছি। তো এখানে যদি আমরা পণ্যকে সম্পদ মনে করি তাহলে আমার সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে কী হবে, ডিবিট হবে। কী সম্পদ বাড়ছে, মার্চেন্ডাইজ বাড়ছে, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডিবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডিবিট। কত টাকার কিনলাম রে, 760 টাকা। আচ্ছা, তাহলে আমার কাছে কিন্তু ওই ব্যক্তি এখন টাকা পাবে, তো টাকা পাইলে আমাদের কি দায়, তো অ্যাকাউন্টস পেয়াবল, দায় মানে কি, কেউ টাকা পেলে সেটাকে পাওনাদার বলা হয়, ইংলিশে এটার নাম কি, অ্যাকাউন্টস পেয়াবল। তাহলে অ্যাকাউন্টস পেয়াবল, দায় বাড়ছে, দায় বাড়লে কী হয়, ক্রেডিট হয়। কত টাকা দায় বাড়ছে, সে আমার কাছে 760 টাকা পাবে। ওকে, সবাই কিন্তু ভালো করে বুঝো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে মানে আজানের জন্য মানে অন্য টাইমে ক্লাসটা দিলে, আচ্ছা ভাই ক্লাস যে সময় দেই যদি আমরা আরও আগে দিই অথবা পিছনে দিই, কারণ নামাজের টাইম হচ্ছে র্যান্ডম, তো এই সময়টা হচ্ছে সব শীত এবং গরমের জন্য সব সময়টা ঠিক আছে। দেখা গেছে মাগরিব নামাজ পড়ে তুমি ক্লাসটা করতে আসবা, করার পরে ক্লাসটা করতে থাকবা, যখনই মনে করো ক্লাস শেষ হওয়ার আগে যদি এশার নামাজের টাইম হয়ে যায় তুমি এশার নামাজে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বা, ঠিক আছে, বাকি ক্লাসটা পরে দেখে নিবা। আর যারা মেয়েরা আছো অবশ্যই ঘরে নামাজ পড়ো, ক্লাস শেষে নামাজ পড়ে নিবা। আর আমাদের অনেক সময় এশার আগেও নামাজ ক্লাস শেষ হয়ে যায়, আবার হচ্ছে অনেক সময় একটু পরে শেষ হয়, কথা কি বুঝতে পেরেছো? আর অন্য কোনো টাইমে দেওয়া পসিবল না, কারণ রাত্রে অনেকে গ্রামে থাকে, গ্রামে থাকলে অনেক রাত্রে বাইরে থেকে নেট ইউজ করতে পারে না, তারপর হচ্ছে রাতের দিকে নেট খারাপ থাকে, আবার শীতকাল আসে রাত্রে সমস্যা হয়, মানে বিভিন্ন সব কিছু চিন্তা করে কিন্তু আমি 7:30টায় দিছি, যাতে মাগরিবের নামাজটা পড়ে ক্লাসে জয়েন করতে পারো, এবং শেষ হতে হতে যদি এশার নামাজে জামাত শুরু হয়ে যায় ক্লাস রেখে জামাতে নামাজ পড়ে আসবা, তারপরে বাকিটা রেকর্ড দেখে নিবা, ঠিক আছে ভাই? এটা নিয়ে আর কিছু বলার নাই, কারণ আমি ভাই সব কিছু চিন্তা করে বলছি, হ্যাঁ সব কিছু চিন্তা করে কিন্তু আমি বলছি। নামাজ ভাই সবার জন্য ভাই, আমার ক্লাসের জন্য কেউ নামাজে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? অবশ্যই আগে নামাজ পড়ো, পরে ক্লাস দেখবা। তারপর হচ্ছে দেখো 14 তারিখ, দেখো 14 তারিখটা কি আজকে বুঝাই দিব নাকি কঠিন হয়ে যাব? 14 তারিখটা যদি বুঝাইতে যাই একটু সমস্যা হতে পারে। আচ্ছা, তোমরা 14 তারিখটা একটু খেয়াল করো। আচ্ছা, আজকে ডিসকাউন্ট আমি বুঝাবো না, ঠিক আছে? আচ্ছা দেখি তো টাইম হয়েছে কতক্ষণ। আচ্ছা, তো আমি এখন একটু একটা জার্নাল করতেছি, সবাই একটু খেয়াল করো, যদি বুঝো তাহলে ভালো কথা। আমি তাহলে এদিকে করব, 14 তারিখটা এদিকে করবো, কারণ ওইদিকে করতে পারবো না। ওকে, সবাই 14 তারিখটা একটু পড়ো তো দেখি, 14 তারিখটা একটু পড়ো সবাই, 14 তারিখটা একটু পড়ো। হ্যাঁ, 14 তারিখ কিন্তু একটা ঝামেলাপূর্ণ লেনদেন, সবাই 14 তারিখটা ভালো করে একটু পড়ো ভাই। 14 তারিখে এই সমস্যা হবে তোমাদের। আমি চাইছিলাম যে আজকে 14 তারিখ করাবো না, তারপরও বললাম যে আচ্ছা করো। তো সবাই একটু 14 তারিখটা বের করো, 14 তারিখটা সবাই একটু পড়ো, 14 তারিখটা সবাই একটু পড়ো।
আচ্ছা 14 তারিখটা সবাই একটু পড়ো, 14 তারিখটা সবাই একটু পড়ো। এই জার্নালগুলো একটু কঠিন, এখন 14 তারিখটা হয়তো বা তোমাদের একটু সমস্যা হবে, সমস্যা নেই, আমি একটু যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করতেছি, সবাই খেয়াল করো। 14 তারিখটা দেখো, পেড মেঘনা কোম্পানি ইন ফুল লেস ডিসকাউন্ট। ভালো করে খেয়াল করো, পেড মেঘনা কোম্পানি ইন ফুল লেস ডিসকাউন্ট। পেড করা হয়েছে মেঘনা কোম্পানিকে ইন ফুল সম্পূর্ণ টাকা, লেস ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে যে টাকা আমার কাছে তারা পাবে সেই টাকা আমরা তাদেরকে পরিশোধ করেছি। তো খেয়াল করো, আমি একটু ক্যালকুলেশন করি, ভালো করে দেখো। মেঘনা কোম্পানির কাছ থেকে আমি, আচ্ছা এখানে হচ্ছে 14 তারিখ, আমরা করবো হচ্ছে 14 তারিখ, ভালো করে খেয়াল করো, 14 তারিখ সমস্যা হবে, সবাই খেয়াল করো। মেঘনা কোম্পানির কাছ থেকে আমরা 5 তারিখে পণ্য কিনছি 1200 টাকার। কত টাকা কিনলাম? 1200 টাকা। তো 1200 টাকা তারা আমাদের কাছে পাইব, কিন্তু আমরা 9 তারিখে আইসা 300 টাকার পণ্য ফেরত দিছি। তো 300 টাকার পণ্য যদি ফেরত দেয় তারা আমার কাছে কত পায়? 900 টাকা। এই হচ্ছে 14 তারিখের আগ পর্যন্ত তাদের সাথে আমার ঘটে যাওয়া লেনদেন। তাদের কাছে আমি 1200 টাকার পণ্য কিনছি, আচ্ছা 1200 টাকার পণ্য কিনছি, তারপর হচ্ছে 5 তারিখে, তারপর 9 তারিখে আমি 300 টাকার পণ্য ফেরত দিছি, তাহলে তো সে আমার কাছে 1200 টাকা পাইবো না। সে কত পাইবো? মেঘনা কোম্পানি আমার কাছে 1200 টাকা থেকে 300 টাকা বাদ দিলে সে আমার কাছে 900 টাকা পাইবো। তো আমি দেখলাম 14 তারিখ পর্যন্ত সে আমার কাছে 900 টাকা পায়। তো সে বিক্রি করার সময় কী শর্ত দিয়েছিল যে ভাইয়া আপনি যদি 10 দিনের ভিতর টাকা দিতে পারেন তাহলে 2% ছাড় পাবেন, না হলে কিন্তু ছাড় পাবেন না। তো আমরা এখন দেখব যে তাদের কাছে যে তারিখে কিনছিলাম সে তারিখ অনুযায়ী আমরা 10 দিনের ভিতরে টাকা দিতে পারলাম নাকি দিতে পারলাম না, তারপর আমাদের যাবে হবে। তো খেয়াল করো, এখন আমি দেখি। তো 14 তারিখে আমি টাকা দিলাম, মেঘনা কোম্পানিতে 1200 টাকার পণ্য কিনছিলাম, 300 টাকা দিলাম, তাহলে আমরা তার কাছে এখন 900 টাকা পাই। 900 টাকা তারা আমাদের কাছে পায়। কত পাই? 900। এখন আমরা তাদের কাছে কিনছি কত তারিখে? সবাই একটু নিচে লেখা দেখা যায়, আচ্ছা কিনছি হচ্ছে 5 তারিখে। 5 তারিখে আমরা কিনছি, খেয়াল করো আমরা কত তারিখ কিনছি? 5 তারিখে। তারা আমাদের কী সময় দিছিল যে 10 দিনের ভিতর দিতে পারলে 2% বাড়টা দিবে। তাহলে কত দিন সময় দিছে? 10 দিন। তাহলে আমরা 5-এর সাথে 10 যোগ করি, 10 দিন, তাহলে কত তারিখ হয়? 15 তারিখ। তার মানে হচ্ছে 15 তারিখের ভিতরে টাকা দিতে পারলে আমরা তাদের কাছ থেকে 2% ছাড় পাবো। কত পার্সেন্ট? 2% ছাড় পাবো। এখন আমরা টাকা দিছি 14 তারিখে। সবাই বলো তো আমরা কি ছাড় পাবো নাকি পাবো না? সবাই কমেন্ট করো, আমরা কি ছাড় পাবো নাকি পাবো না? সবাই কমেন্ট করো, সবাই প্লিজ লাভ রিঅ্যাক্ট প্লাস কমেন্ট, আমরা কি ছাড় পাবো নাকি পাবো না? মেঘনা কোম্পানি কি আমাদের ছাড় দিবে নাকি দিবে না? সবাই লাভ রিঅ্যাক্ট অ্যান্ড আমার প্রশ্নের জবাব দাও। উম্মে হাবিবা বলতেছে পাবো। সবাই ফার্স্ট কমেন্ট করো। আচ্ছা, মাসুমা আক্তার বলতেছে ছাড় পাবো। রিয়া বলতেছে পাবো। ইফজা বলতেছে পাবো। আচ্ছা, ইনায়া ইসলাম মাহা বলতেছে পাবো। আচ্ছা, নুসাইবা নূর বলতেছে বাট্টা পাবো। বাট্টা পাওয়াই কিন্তু এখানে শেষ না, এই জাবেদ কিন্তু অন্যরকম জাবেদ হইব, ভালো করে খেয়াল করে দেখো। সবাই বলতেছে বাট্টা পাবো। রয় বলতেছে বাট্টা, মাসুদুর রহমান, তিন্নি, মুশফিকা জাহান, জান্নাতুল ফেরদৌস সবাই বলতেছে বাট্টা পাবো। সবাই বলতেছে বাট্টা পাবো। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম বাট্টা পাবো। স্বপ্নের রাজ্যের রানী, বাবারেও কি নাম তোগর ভাই, তোগর কালকে রেজাল্ট দিতে গিয়ে নাম দেখা সংক্ষিপ্ত লিখে ফেলছেন। সবাই বলতেছে বাট্টা পাবো। এখন কথা হচ্ছে আমরা কত টাকার উপরে বাট্টা পাবো? যেহেতু তারা আমার কাছে 900 টাকা পায়, এই 900 টাকার উপরে আমরা বাট্টা পাবো। তাদের কথা অনুযায়ী হচ্ছে 900 টাকার উপরে আমরা বাট্টা পাবো হচ্ছে 2%। তো 900 টাকাকে 2% করলে কত হয়? 900 × 2%। আমি বুঝতে পারলাম যে 900 টাকার উপরে আমরা 2% বাট্টা পাবো হচ্ছে 18 টাকা। কত টাকা ছাড় পাবো? 18 টাকা। তো আমরা 18 টাকা ছাড় পাবো। সবাই কিন্তু ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো। 15 তারিখে দিতে পারলেও কিন্তু আমরা ছাড় পাইতাম, 16 তারিখে দিলে আমরা ছাড় পাইতাম না। তাদের শর্ত অনুযায়ী টাকা দিতে পারলে আমরা ছাড় পাবো। ভালো করে খেয়াল করবা, এই অঙ্ক কিন্তু 10 মার্কের জন্য বোর্ড পরীক্ষায় আসবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আসবে 10 মার্কের জন্য, প্রতি বছর আসে। তুমি প্রশ্নগুলো দেখো। তো আমি যে মেঘনা কোম্পানিকে টাকা দিয়ে দিলাম, মেঘনা কোম্পানি আমার কাছে টাকা পায়, সেটা দায় ছিল। এখন কি আমার দায়টা কমে যাবে? দায় কমে গেলে কি হয়? ডেবিট হয়। তাহলে অ্যাকাউন্টস
পেয়াবল ডেবিট। আমি একটু সংক্ষিপ্ত লিখলাম, এখানে জায়গা কম, বুঝলাম। এখন আমি যে ছাড় পাইলাম, ছাড় যে পাইলাম, ভালো করে খেয়াল করো, আমি যে 18 টাকা ছাড় পাইলাম, এই ছাড় পাওয়ার কারণে আমার কি আয় হয়েছে, নাকি আমি যে সম্পদ কিনছিলাম সেই সম্পদের মূল্য হ্রাস পাইছে? বলো। যাদের মনে হচ্ছে যে আয় হয়েছে আয় বলবা, যাদের মনে হচ্ছে সম্পদের মূল্য হ্রাস পাইছে অ্যাসেটস হ্রাস লেখো। সবাই কমেন্ট, জলদি জলদি কমেন্ট করো, জলদি কমেন্ট করো, জলদি কমেন্ট করো। এই যে আমি 18 টাকা ছাড় পাইলাম, এই 18 টাকা ছাড়ের কারণে আমি যে সম্পদটা তার কাছে আগে কিনছিলাম সেই সম্পদের মূল্য হ্রাস পাইলো, নাকি আমি এই বাট্টা পাওয়ার কারণে আমার আয় হয়েছে? ভালো করে খেয়াল করো, ভালো করে বলো, দেখি কার কি মনে হয়। যাদের আয় মনে হবে সে আয় লেখো, আর যাদের সম্পদ হ্রাস পাবে মনে হচ্ছে লেখো সম্পদ হ্রাস, মানে সম্পদ দিয়ে আর দিয়ে দাও, মানে এ আর দিলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, এ হ্রাস, অ্যাসেটস হ্রাস, বাবারে কত চালু দেখছো। আজকে 4টা জার্নাল আমি 1 ঘন্টা সময় দিয়ে করাতেছি, তুমি এরকম 4000 জার্নাল করতে পারবা। এটা হচ্ছে আমার পড়া এবং অন্যদের পড়ার মধ্যে বেশ কম, ঠিক আছে? আমি কিছু একটা শিখাবো, সেটা হচ্ছে একটা ইঞ্জিনের মতো শিখাবো। এই ইঞ্জিন তুমি চাইলে হাজার হাজার জার্নাল তুমি তোমার ব্রেন থেকে করে ফেলতে পারবা, আমাকে প্রয়োজনে মনে পড়বে না, ঠিক আছে? দেখো তাহলে সমন্বয় পৃথিবী বলতেছে আয় হবে, আচ্ছা স্বপ্নের রানী বলতেছে আয়, রেভিনিউ বলতেছে অনেকে, আচ্ছা মাসুদুর রহমান বলতেছে আয় হবে। আচ্ছা, তো সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো, বিষয়টা খুব ভালোভাবে জানতে হবে, কারণ এখানে আইসাই তুমি ঝামেলাটা করবা, এখানে আইসাই কিন্তু তোমার সমস্যাটা হবে, এখানে আইসাই কিন্তু তোমার সমস্যাটা হবে। অ্যাসেটস হ্রাস, আয় হয়েছে সুইট অ্যাসেটস হ্রাস, আচ্ছা শ্রেষ্ঠতম বলতেছে অ্যাসেটস হ্রাস। আচ্ছা এখন আমি বুঝাই, সবার কমেন্ট কিন্তু আমি দেখলাম, সবার কমেন্ট কিন্তু দেখলাম, সবার কমেন্ট দেখলাম, আমি বুঝাই, খেয়াল করো। যখন আমরা সম্পদ কিনেছিলাম এবং সেই সম্পদের জন্য পরিবহন ব্যয় দিছি, প্রথম রুলস বুঝাই। রুলস হচ্ছে কোনো কারণে যদি আমি সম্পদ কিনি এবং সেই সম্পদে যদি পরিবহন ব্যয় হয়, তাহলে সেটা সম্পদের মূল্য বৃদ্ধি করে। যেমন দেখো একটু আগে আমার 200 টাকা ব্যয় হয়েছিল, আমার সম্পদের মূল্য বৃদ্ধি পেয়েছে, দেখছো সম্পদের মূল্য বৃদ্ধি পেয়েছে। সেম একই রকম যদি কোনো সম্পদ কিনতে গিয়ে কোনো খরচ হয়, তাহলে যদি সম্পদের মূল্য বৃদ্ধি করে এবং সম্পদ কিনতে গিয়ে যদি আমরা কোনো ছাড় পাই, সেই সম্পদের মূল্য কম পরিশোধ করি, তাহলে সম্পদের মূল্যকে হ্রাস করবে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতি। কথা কি বুঝতে পেরেছ? তাহলে সম্পদের মূল্য কী হবে? হ্রাস পাবে। এটা কিন্তু আমার আয় না। কথা কি বুঝছো? মনে করো তুমি একটা প্রতিষ্ঠান থেকে 1 ভরি গোল্ড কিনলা। কি কিনলা? 1 ভরি গোল্ড। ভালো করে খেয়াল করো, 1 ভরি গোল্ডের দাম হচ্ছে 50,000 টাকা। সাপোজ এই 50,000 টাকা গোল্ড তুমি কিনলা, তোমার সাথে ওই লোকের সম্পর্ক ভালো, সে বলছে আপনি 50,000 টাকা আমাকে দিয়ে যান, যদি একটু তাড়াতাড়ি দিতে পারেন আপনাকে 5,000 টাকা ছাড় দিন। এই যে তুমি 5,000 টাকা ছাড় পাইলা, এই যে তুমি 5,000 টাকা ছাড় পাইলা, এটা কি তোমার গোল্ডের দাম কি কমলো নাকি তোমার আয় হইল? এটা কিন্তু তোমার আয় হয় নাই, এটা কিন্তু তোমার স্বর্ণের দাম 5,000 টাকা কম। তার মানে তুমি যে স্বর্ণটা কিনছো সেই স্বর্ণের দাম এখন হচ্ছে 45,000 টাকা। কথা কি বুঝছো? তার মানে আমরা বুঝতে পারলাম, যদি আমরা কোনো সম্পদ কেনার সময় যদি কোনো খরচ বহন করি, সেটা সম্পদের মূল্যকে বৃদ্ধি করে, এবং যদি আমরা সম্পদ কেনার সময় কোনো টাকা কম দিয়ে থাকি অথবা ছাড় পেয়ে থাকি, তাহলে আমাদের সম্পদের মূল্যকে হ্রাস করে। সম্পদের মূল্যকে কত হ্রাস করলো? 18 টাকা। তো সম্পদের মূল্য যদি 18 টাকা হ্রাস হয়, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 18 টাকা হ্রাস, তাহলে কমলে কী হয়? ডিবি। তাহলে কত টাকা হলো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি সম্পদের মূল্য কমছে, সম্পদের মূল্য কী হয়? ক্রেডিট হয়। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন আমি মেঘনা কোম্পানিকে টাকা পরিশোধ করার কারণে আমার ক্যাশ টাকা চলে গেছে, সেজন্য ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কত টাকা দিলাম? 900 টাকা থেকে 18 টাকা বাদ দাও, 900 মাইনাস হচ্ছে 18। ভাই প্রত্যেকটা যাবে আমি বুঝাইতেছি, আমি বুঝতেছি আমার কতটা কষ্ট হইতেছে। তাহলে 882 টাকা আমি দিব, ঠিক আছে? তাহলে 882 টাকা আমি ক্যাশ দিছি, তাহলে 882 টাকা আমার নগদ চলে গেছে, নগদ সম্পদ কমে গেলে ক্রেডিট। এখন কথা হচ্ছে, আমার কাছে ওই স্বর্ণকারের দোকান অথবা কি কোম্পানিটা, মেঘনা কোম্পানি আমার কাছে 900 টাকা পাইতো, সে কি আমার কাছে 900 টাকা আর পাইবো? পাইব না। আমি তাকে দিয়ে দিছি 882 টাকা এবং সে আমাকে ছাড় দিছে 18 টাকা।
তাহলে আমার টোটাল আমার কিন্তু 900 টাকার পাওনাদার, মানে 900 টাকার পাওনাদার বা দায় আমার কিন্তু সম্পূর্ণভাবে কমে গেছে। তো দায় কমলে কি হয়? ক্রেডিট হয়। কত টাকার দায় কমছে? 900 টাকা। সবাই বুঝলে ক্লিয়ার এবং লাভ রিয়েক্ট। সবাই বুঝলে ক্লিয়ার এবং লাভ রিয়েক্ট হবে ভাই। সবাই বুঝলে ক্লিয়ার এবং লাভ রিয়েক্ট হবে। সবাই বুঝলে লাভ রিয়েক্ট এবং ক্লিয়ার এবং লাভ রিয়েক্ট হবে। সবাই বুঝলে লাভ রিয়েক্ট এবং ক্লিয়ার হবে। সবাই বুঝলে ক্লিয়ার এবং লাভ রিয়েক্ট হবে। সবাই বুঝলে ক্লিয়ার এবং লাভ রিয়েক্ট হবে। সবাই বুঝলে ক্লিয়ার এবং লাভ রিয়েক্ট হবে। দেখো কত শান্তভাবে ক্লাস নিচ্ছি। এই যে বিষয়গুলো তোমরা যে করো, না বুঝা যে জাবেদাগুলো করো, যখন 4th ইয়ার ভাইবা পরীক্ষা হইব, যখন তুমি কোনো একটা জায়গায় পরীক্ষা দিবা, অ্যাকাউন্টিং যখন তোমাকে জিজ্ঞেস করবে, তখন যদি তুমি না বলতে পারো তোমার কি চাকরি হবে? কোনো কিছু হবে না। তুমি একটা টিউশনিও করতে পারবে না, কারণ তোমার ছাত্র যদি জিজ্ঞেস করে এই মার্চেন্ডাইজটা স্যার ক্রেডিট হলো কেন, তুমি কাউকে পড়াতে গেলা, মার্চেন্ডাইজটা কেন ক্রেডিট হইলো, তখন তুমি কিন্তু বলতে পারবে না। তখন ছাত্র কি বলবো? যে আমি বুঝা গেছি আমার স্যার যে কতটুকু পর্যন্ত দৌড়াইতে পারে, তো পরের দিন তোমাকে বদলাই দিব। কথা বুঝছো? আচ্ছা, তো আমরা কিন্তু এই পর্যন্ত সবাই ক্লিয়ার। দেখো কারো কোনো সমস্যা নেই। তার মানে আজকে আমরা আবার নতুন করে শিখলাম। এগুলো আমার 9-10 স্টুডেন্টই পারে। আমি যে অফলাইনে 9-10 স্টুডেন্ট পড়াই, এইচএসসি স্টুডেন্ট পড়াই, তারাই জানে যে কোনো সম্পদের সাথে যখন কোনো খরচ হয় সেটা সম্পদের মূল্য বাড়বে, এবং সম্পদ কিনতে গিয়ে যদি আমার কোনো টাকা আমি কম পাই, ছাড় পাই, সেটা সম্পদের মূল্য হ্রাস পাবে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতি। ঠিক আছে? কী নীতি জানি? রক্ষণশীলতার নীতি বা কোনো একটা নীতিতে এটা আছে। এগুলো আমি আসলে এত থিওরি পড়ি না, থিওরি পড়া আমার অভ্যাস না। তাহলে সবাই কিন্তু এই পর্যন্ত 14 পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, 14-র পরে 16 নম্বর বলতেছে, 17 নম্বর বলতেছে লাস্ট জার্নাল। আচ্ছা, 17 নম্বর বলতেছে সবাই। আচ্ছা, 14-র পরে হচ্ছে 17। আমি 17টা একটু বুঝি। আবার আমি 17 আর হচ্ছে আমাদের কত, 17 আর হচ্ছে 20 নাম্বার করে শেষ করে দিব। 17 আর 20 করে শেষ করে দিব সবাই। 17 আর 20 করে শেষ করে হোমওয়ার্ক দিয়ে দেবো। 17 আর 20 করে শেষ করে হোমওয়ার্ক দিব। সবাই লাভ রিয়েক্ট এবং লাভ কমেন্ট করতে থাকো। 17 এবং 20 করে শেষ করে দেব। 17 বলতেছে রিসিভ ক্রেডিট ফ্রম শাকিল কোম্পানি ফর মার্চেন্ডাইজ রিটার্ন 70 টাকা। তো শাকিল কোম্পানির কাছ থেকে দেখো তো আমি কিনছিলাম নাকি বিক্রি করছিলাম। তোমরা এভাবে বুঝবা যে এটা ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত, কীভাবে বুঝবা? দেখো শাকিল কোম্পানির কাছ থেকে কিন্তু আমরা কত তারিখ রে? হ্যাঁ দেখো 12 তারিখে আমরা শাকিল কোম্পানির কাছ থেকে কিনছিলাম। তো শাকিল কোম্পানির কাছ থেকে যদি আমি পণ্য কিনি, তার কাছ থেকে আমি বাকিতে কিনছিলাম, এখন যদি তাকে আমি পণ্য ফেরত দেই, তাহলে আমার কিন্তু দায় কমতেছে। তাহলে অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট কত টাকা রে? 70 টাকা। এবং আমি যে তাকে পণ্যটা ফেরত দিয়ে দিলাম, মানে সম্পদ কমে গেছে, আমার কিন্তু সম্পদ কমে গেছে। সম্পদ কমলে কী হয় রে? সম্পদ কমলে সম্পদ ক্রেডিট হবে, সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কত টাকার সম্পদ কমলো? 70 টাকা। তারপরে হচ্ছে 20 তারিখ। আচ্ছা, 20 তারিখ সবাই একবার জাবেদা করো, একটু সময় নিয়ে 20 তারিখটা তোমরা জাবেদা করো। তো একটু সময় নিয়ে 20 তারিখ তোমরা জাবেদা করো। একটু সময় নিয়ে 20 তারিখটা তোমরা জাবেদা করো। একটু সময় নিয়ে 20 তারিখে তোমরা জাবেদা করো। এই ম্যাথে কিন্তু যে আজকে যতটুকু শিখছো এতটুকু কিন্তু শেষ না, এখানে কিন্তু আরও অনেক কিছু আছে সামনে। কিন্তু আবার এফবিও ডেস্টিনেশন, এফবিও শিপিং পয়েন্ট, এগুলো মানে ঝামেলা আছে, আরও ঝামেলা আছে। আমাদের কিন্তু সেলস রিটার্ন জাবেদা কিন্তু আজকে এখনও আসে নাই। সেলস রিটার্ন জাবেদা কিন্তু এখনও আমাদের আসে নাই, একটু বুঝতে হবে। আজকে কিন্তু আমরা 24-25 পর্যন্ত করবো। সেলস রিটার্ন জাবেদা আসে নাই, এফবিও শিপিং পয়েন্ট, এফবিও ডেস্টিনেশন, আরও অনেক কিছু আছে, এবং আরও অন্য ধরনের ক্যাটাগরি ম্যাথ আছে। এই পর্যন্ত কিন্তু সম্ভব না। এই অধ্যায়টা শেষ করতে 4-5টা ক্লাস লাগবে। সবাই কিন্তু ক্লিয়ার? আচ্ছা। তাহলে আজকে আমাদের যে 20 তারিখ বলছে, দেখো কি বলছে, মেড সেলস অন অ্যাকাউন্ট, বাকিতে বিক্রি করা হয়েছে 600 টাকা, টার্মস 2/10 and 30, দ্য কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ 360 টাকা। মানে আমি 600 টাকার পণ্য বিক্রি করেছি, যে পণ্যটার বিক্রিত পণ্যের ব্যয় ছিল 360 টাকা। তাহলে আমাদের জার্নালটা কী হবে দেখো তো, যেহেতু বাকিতে বিক্রি করছি, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হচ্ছে 600 টাকার পণ্য বিক্রি করছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হচ্ছে 600 টাকা, আর সেলস ক্রেডিট হচ্ছে 600 টাকা। তাহলে আমাদের আবার ব্যয় আছে কত টাকা? 360 টাকা। 300 টাকা ব্যয়ের জন্য আমাদের একটা জাবেদা দিতে হবে, আমরা জানি এটা, ব্যাখ্যা সব বুঝিয়ে দিয়েছিলাম। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট কত? 360
মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হচ্ছে 360, মার্চেন্ডাইজ ক্রেডিট হচ্ছে 360। ওকে, তাহলে আমাদের 20 তারিখ পর্যন্ত আজকে সমাপ্ত। আমরা এখন HW দিব, HW সবাই করবা। ওকে, তো জাবেদাটা বলেন সবাই, কিন্তু তাহলে পারবা। সবাই কি পারবা না? সবাই ইনশাল্লাহ লিখে দাও, সবাই ইনশাল্লাহ লিখে দাও। সবাই কি এই জাবেদা আজকে যা করালাম তা কি পারবা কিনা? নেক্সট ক্লাসে কিন্তু আমাদের এই জাবেদা একদম 90% ফিনিশিং হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা আরেকটা জাবেদা করব। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার লিখে দাও। 24 তারিখ প্লিজ স্যার, না করাবেন না স্যার প্লিজ। 24 তারিখ কি বলছে? 24 তারিখ না, 24 তারিখ পেড, 24 তারিখ পেড কোম্পানি ফুল ইন লিমিটেড। আচ্ছা, পেড শাকিল 24 তারিখ তো সেম, 24 তারিখের সেম হবে এটা, 24 তারিখের সাথে সেম এটা। হ্যাঁ, 14 তারিখ আর 24 তারিখ সেম, 14 তারিখ আর 24 তারিখ সেম। এটা হচ্ছে আমরা টাকা দিয়ে দিয়েছি স্যার। 24 তারিখ প্লিজ মাইশা ইসলাম, একটু ভাই মাইশা, 24 তারিখটা তো সেম আমাদের। আচ্ছা, 24 তারিখটা রিকোয়েস্ট করছে একজনে, 24 তারিখটা আমি একটু করাই দিই। দেখো 24 তারিখ বলতেছে পেড শাকিল কোম্পানি ইন ফুল। তো শাকিলের কোম্পানির কাছ থেকে আমরা, ভালো করে খেয়াল করো, শাকিলেরটা করে দিই আমি। 24 তারিখটা একটু করে দিচ্ছি, সবাই খেয়াল করো। 24 তারিখটা খেয়াল করো, একটু করে দিই। একটা ছোটো বোনে আবদার করছে, না লাগলে আবার বদদোয়া করবো। 24 তারিখটা খেয়াল করো, সবাই একটু 24 তারিখটা খেয়াল করো, ওর জন্য একটু করে দিই। সবাই 24 তারিখটা খেয়াল করো। পেড শাকিল কোম্পানি ইন ফুল, শাকিল কোম্পানিকে ফুল পরিশোধ করা হয়েছে। দেখো তাহলে আমি শাকিল কোম্পানির কাছ থেকে পণ্য কিনছিলাম কবে? দেখতো ভাই, শাকিল কোম্পানির কাছ থেকে আমি পণ্য কিনছি হচ্ছে, দেখো শাকিল কোম্পানির কাছ থেকে আমি পণ্য কিনছি 12 তারিখে। খেয়াল কর, আমি শাকিল কোম্পানির কাছ থেকে পণ্য কিনছি হচ্ছে 12 তারিখে। কত টাকার পণ্য কিনলাম? 760 টাকা। তারপরে আমি 17 তারিখে শাকিল কোম্পানির রিটার্ন দিয়ে দিয়েছি 70 টাকার পণ্য। তাহলে সে আমার কাছে কত পাবে? 760 মাইনাস হচ্ছে 70, 690 টাকা পাবে। ভালো করে খেয়াল করো, শাকিল কোম্পানির কাছ থেকে আমি 12 তারিখে 760 টাকার পণ্য কিনছি। তারপরে আমি 17 তারিখে আইসা তাকে আমি 70 টাকার পণ্য ফেরত দিছি। তাহলে সে আমার কাছে কত পাবে? 690 টাকা পাবে। সে কত পাবে আমার কাছে? 690 টাকা। এখন কথা হচ্ছে, আমি তাকে পেড করছি কত তারিখে? 24 তারিখে। 24 তারিখে পেড হয়েছে। কত তারিখে? 24 তারিখে পেড হয়েছে। তো 12 তারিখে আমি যখন তার কাছ থেকে কিনছিলাম, সে আমাকে বলছিল পারচেস মার্চেন্ডাইজ ফ্রম শাকিল কোম্পানি 760 টাকা। ট্রাম্পস ছিল 10 দিনের ভিতরে দিতে পারলে, 10 দিনের ভিতর দিতে পারলে 1% ছাড় পাইবা। হ্যাঁ, এবং এন কত? এন হচ্ছে 30 দিন। সে বলছিল যে 10 দিনের ভিতর দিতে পারলে আপনি 1% ছাড় পাবেন, যদি না দিতে পারেন ছাড় পাবেন না। আমি এখন তার কাছ থেকে কিনছিলাম হচ্ছে 12 তারিখে, তাকে আমি পেমেন্ট করছি 24 তারিখে। তাহলে 12-র সাথে যদি আমি 10 যোগ করি, তাহলে তার টাকা দেওয়ার কথা ছিল 22 তারিখে। আমি টাকা দিয়েছি 24 তারিখে। আমি কি ছাড় পাবো নাকি পাবো না? সবাই বলো তো, আমি কি ছাড় পাবো নাকি পাবো না? সবাই বলো, আমি কি ছাড় পাবো নাকি পাবো না? সবাই বলো, আমি কি ছাড় পাবো নাকি পাবো না? মাসুমা 20 তারিখ বুঝো না কেন? 20 তারিখের মতোই তো এই যে এটা 20 তারিখ, তুমি বুঝবা না কেন? 20 তারিখে যাবে তো এটা, যে 10 তারিখ আর 20 তারিখ তো সেম, 10 তারিখ আর 20 তারিখ তো সেম। 10 তারিখে যে আমি বুঝালাম সেটাই তো 20 তারিখে যাবে। বলো তো, আমি কি ছাড় পাবো নাকি পাবো না? ইসরাত জান বলতেছে স্যার আমি ছাড় পাবো না। উম্মে বলতেছে পাবো না। সানহা বলতেছে পাবো না। পূজা বলতেছে পাবো না। সুপ্রিয়া বলতেছে পাবো না। রয় বলতেছে পাবো না। সবাই বুঝে এত সুন্দর করে সবাই কীভাবে আনসার দিতেছে। তাহলে আমি যদি ছাড় না পাই, সে আমার কাছে কত পায়? 690 টাকা পায়। তো 690 টাকা যদি সে পায়, তাহলে তাকে আমি 690 টাকা পরিশোধ করলে আমার 690 টাকা পাওনাদার কমলে কী হয়? ডিবিট হয়। সেই জন্য 690 টাকা, এবং আমাকে তাকে টাকা দিতে হবে হচ্ছে ক্যাশ 690 টাকা। সেজন্য ক্যাশ জমে যাবে, আমার 690 টাকা ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। যেহেতু আমি ছাড় পাবো না, তাহলে সে আমার কাছে 690 টাকা পায়।
তাকে আমার 690 টাকা পরিশোধ করতে হবে। 690 টাকা যদি আমি পরিশোধ করি, 690 টাকার দায় কমবে। দায় কমলে কী হয়? ডেবিট হয়, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, বাকিগুলা আর পরবর্তী ক্লাসে বুঝে নিবা। মাসুমা 20 তারিখ না বোঝার কারণ কি? 20 তারিখে আমি 10 তারিখ বুঝাইছিলাম, 20 তারিখ আর 10 তারিখ কিন্তু সেম। 20 তারিখে আমরা 600 টাকার পণ্য বিক্রি করছি, সেজন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এবং এই পণ্যটা আমাদের যে বিক্রি করলাম 600 টাকা, তার ব্যয় ছিল 360 টাকা, সেজন্য ব্যয়ের জন্য আমাদের আরেকটা জাবেদা দিবা, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এবং সেটার ব্যাখ্যা কিন্তু আমি শুরুতে দিয়ে দিছি। আচ্ছা, ওকে, তাহলে আজকে কিন্তু আমাদের এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে সবাই হোমওয়ার্কটা লেখো, সবাই হোমওয়ার্ক লেখো। হোমওয়ার্ক তোমাদের কী দিব বলো তো? এই যে দেখো, ফিনান্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আমরা কত করছি? C26। হোমওয়ার্ক কত জানি দিব তো আবার কইছিলাম? C19 করবি, ঠিক আছে? তোরা হচ্ছে সবাই C19 করবি। হোমওয়ার্ক হচ্ছে C19, HW হচ্ছে C19, সবার হচ্ছে C19। আমরা কত করলাম আজকে? C26। তোদের হোমওয়ার্ক হচ্ছে C19 এবং C26, দুইটাই করতে হবে, ঠিক আছে? তোদের হোমওয়ার্ক হচ্ছে C26 এবং C19। হোমওয়ার্ক কী বলছি রে? সবার হোমওয়ার্ক দেখ, সবার হোমওয়ার্ক কি? C26 করবি প্রথমে, আবার হচ্ছে C19, মানে প্রথমে C26 করবি, আবার C19 করবি। ভালো করে বুঝছস? হোমওয়ার্ক কি বুঝছস সবাই? হোমওয়ার্ক ক্লিয়ার করে সুন্দর করে জমা দিয়ে দিবি। সবাই বুঝছস? আচ্ছা, সবাই ক্লিয়ার রে? আচ্ছা, সবাই কি ক্লিয়ার? মাসুম আক্তার বুঝে ফেলছে। আচ্ছা, সবাই এই পর্যন্ত ক্লিয়ার? লাভরিক দিতে থাকো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ক্লাসটা সুন্দরভাবে বুঝছি। আমাদের আরও কিছু আছে, যেমন দেখো এরপর 25 তারিখেরটা হচ্ছে সেলস রিটার্ন। এইগুলো আমরা কালকে শিখবো। আমাদের মাথা গরম করার কোনো দরকার নেই। শহীদুল স্যার আমাদের জন্য ফ্রি। আমরা ঘরে বসে বসে অ্যাকাউন্টিং শিখবো, কোনো টাকা পয়সা দিতে হবে না, ঠিক আছে? সবাই ভালো করে ক্লিয়ার? ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। আমাদের ক্লাস কিন্তু এখন সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি, ঠিক আছে? রবি, মঙ্গল, বৃহস্পতি। ওকে, সবাই করে সাবমিট করে দিও। আসসালামু আলাইকুম।